কেউ যদি তোকে তোর অতীত দেখাতে শুরু করে, বিশ্বাস করিস না, কারণ অতীতটা একটা ভ্রম। তুই ধীরে ধীরে বললে তুমি অনেক দেরি করে ফেলেছো বাবা। তখন সে তার পায়ের দিকে তাকিয়ে দেখছে তার পা রক্তে ভিজে যাচ্ছে। আচ্ছা, মাছ ধরে সেই মাছটাকে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। ওই বাড়ির মধ্যে অদ্ভুত কিছু জিনিসপত্র হওয়া শুরু হয়। সেটা হচ্ছে যে প্রত্যেকদিন সকালে বাড়ির দরজার সামনে একটা করে মরা প্রাণীর লাশ পাওয়া যেত। মহিলাটা ওখানে আর নেই, কোনো কিছুই আর নেই, যেন দপ করে অন্ধকার হয়ে গেল সবকিছু। মানে সেই তাকানোটা একটা ভয়ঙ্কর তাকানো। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে রয়েছেন ইভান সরকার। এই মারাত্মক ঘোস্টলি কল রেকর্ডিংটা তার সাথে রেকর্ড করা হয়েছে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা যারা যারা নিজের লাইফে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো ইভান, কেমন আছিস? এই তো ভাই চলছে, বল তুই কেমন আছিস? আমি আছি ভাই। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এর আগে আমরা একটা কল রেকর্ডিং করেছিলাম, মানে দুর্দান্ত একটা ঘটনা ছিল, বাট আজকের ঘটনাটা একটু আলাদা, ঠিক আছে? এবং এই যে ঘটনাটা রয়েছে, এটা যে পরিণতি, এই পরিণতিটাও অত্যন্ত সাংঘাতিক। কি ঘটেছিল ইভান, একদম শুরু থেকে শুরু কর, কি হয়েছিল ব্যাপারটা, কোথাকার ঘটনা? আচ্ছা, ব্যাপারটা যেটা হচ্ছে যে এই ঘটনাটা এটা ওই তোর পূর্বস্থলীর দিকের ঘটনা, ঠিক আছে? বর্ধমান। বর্ধমান কাটোয়া লাইনে পূর্বস্থলী পড়ে আর কি। হুম। হুম। তো ওই দিককার ঘটনা, এটা আমি শুনেছিলাম, কারণ আমি পূর্বস্থলীতে মানে বেশ কয়েকবার গেছি। এবং মানে সেই জায়গাটা, পূর্বস্থলীর জায়গাটা খুব মানে ইয়ে ধরনের, মানে তুই যদি বলি, ডিসক্রাইব করি, মানে ওখানে ধর আম বাগান আছে বিঘের পর বিঘে জুড়ে। হ্যাঁ, ওখানে আবার অনেক রকমের জিনিস আছে, যেমন নাককাঠির পুকুর আছে। নাককাঠির পুকুর যেমন শূর্পনাখা আছে না, শূর্পনাখা নাককাঠি বলা হতো, বুঝলি তো? এরকম আমি যে জায়গায় যখন কথাটা বলছি আর কি, তো সেখানে শূর্পনাখার মন্দির আছে। এরকম ধরনের বিভিন্ন অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আমি ওখানে গিয়ে দেখেছিলাম আর কি, ওই গ্রামের মধ্যে, পূর্বস্থলী থেকে একদম স্টেশনের লাগোয়াই বলতে গেলে। মানে শূর্পনাখার মন্দির রয়েছে মানে? হ্যাঁ 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 হ্যাঁ, নাককাঠির মন্দির বলে ওদের ওখানকার। আচ্ছা আচ্ছা। হুম। এবার এরকম অনেক বেশ কিছু অদ্ভুত জিনিস আমি ওখানে দেখেছিলাম, বা ওখানকার ওই জায়গা নিয়ে অনেক কিছু প্রচলিত রয়েছে। এবং ওখানে ওখানে ধর এই পূর্বস্থলী থেকে কিছু দূরে লক্ষ্মীপুর বলে একটা গ্রাম জায়গা রয়েছে। ওই লক্ষ্মীপুর থেকে তুই যদি স্টেশনে যদি সন্ধ্যে 8টার পরে নামিস, তোর মনে হবে তুই হয়তো কোনো একটা মানে কোনো একটা প্রেতপুরীতে চলে এসেছিস আর কি। না আছে কোনো আলো, আর রাস্তা তো ভাই মানে ফুটফুটে অন্ধকার, দুদিকে শুধু মাঠ, ধুধু করছে প্রান্তর, আর শুধু মাঝখান দিয়ে একটা আলের মতন রাস্তা যাচ্ছে। না আছে কোনো আলো, না আছে কোনো কিছু, এইরকম এইরকম ওখানকার মানে আবহাওয়া, ঠিক আছে? এবার সেখানে দাঁড়িয়ে আমি আমি পূর্বস্থলীতে প্রায় বেশ কয়েকবারই গিয়েছি। ওখানে আত্মীয় সূত্রে গিয়েছিলাম, এবং গিয়ে ওখানে বেশ এরকম অনেকের থেকে অনেক ঘটনা শুনেছিলাম। তো এই ঘটনাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, ঠিক আছে? তো আমি অরিজিনাল নামগুলো ব্যবহার করবো না, আমি দুটো কাল্পনিক নাম দিচ্ছি, ঠিক আছে? যেটা পুরুষ চরিত্র তার নাম দিচ্ছি আমি রাহুল, আর যেটা মেয়ে ক্যারেক্টার মেন তার নাম দিচ্ছি হচ্ছে মৌসুমী। নামগুলো সব আমি চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? যা যা নাম বলবো সেগুলো কোনোটাই অরিজিনাল নাম নয়, কানে শোনার খাতিরে এই নামগুলোকে আমি ব্যবহার করছি, কারণ এ বি করে বললে তো শুনতে ভালো লাগবে না, মানে সেই ভাই বর্ণমালার মতন শোনাবে। তো যাই হোক, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ঘটনাটা 22 সালের ঘটনা। আমার 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 শোনা হয়েছিল ঘটনাটা ওই 22 সালের এন্ডের দিকে, তখন সব কিছু আর কি মিটমাট হয়ে গেছিল সেই সময় আমার শোনা। এটা হচ্ছে 2022 সালের ঘটনা। 21-এ ওই লকডাউনের ঠিক কাটার পরে আর কি মৌসুমী আর রাহুলের বিয়ে হয় প্রথম। আচ্ছা। বিয়ে হয় এবং লাভ ম্যারেজ হয় ওদের। হুম। এবার
বিয়ের পরে সবকিছু ঠিক ছিল, লাভ ম্যারেজ হয়েছে যেহেতু সব দুই পরিবার মানে পরিবার থেকে মেনে নিয়েই সমস্ত কিছু হয়েছে, এবং দুই পরিবারের বেশ সচ্ছল অবস্থা, এবং দুজনেই খুব সম্ভ্রান্ত পরিবারের। হ্যাঁ, এবার যেটা হলো বছর খানেক পর, এই 2022 সাল যখন আসছে আর কি, হঠাৎ রাহুলের মধ্যে না কিছু আকস্মিক চেঞ্জেস দেখা যেতে শুরু করেছে। রাহুল বিনা কারণে রেগে যাচ্ছে, হ্যাঁ, খুব খিটখিটে হয়ে যাচ্ছে। আবার আবার অ্যাজ সাচ মৌসুমীও ওর মধ্যে দেখা যাচ্ছে যে ও মাঝরাতে দুঃস্বপ্ন দেখছে, প্রথম আর কি, বুঝলি তো, শুরুর দিকে। এবারে আস্তে আস্তে যেটা হচ্ছে যে একই বাড়িতে থেকেও তারা যেন ওই একে অপরের থেকে আর কি, মানে কি বলবো, মানে যদি বলি যে যে তারারাও কত আলোকবর্ষ ধরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, ঠিক একটা এরকমই ব্যাপার। তারা কাছাকাছি থেকেও যেন তাদের যোজন দূরত্ব বেড়ে যাচ্ছে আর কি। মানে প্রথমে সবাই যেটা ভাবে যে সংসারের সাধারণ সমস্যা, হয়তো কোনো খুঁটিনাটি ইস্যু হচ্ছে, তো সেই জন্য কেউ কিছু আর বলে না, মানে ভাবে যে ওদের উপরই ছেড়ে দেয়, ওরা ম্যাচিউর এনাফ, তো ওরা নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নেবে। তো এই প্রবলেম মিটছিল না একদমই, বরং ওদের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছিল প্রচন্ড বেশি পরিমাণে। ঘাটাঘাটিতে যায়নি তখনো পর্যন্ত বিষয়টা, বাট প্রচন্ড ঝগড়াঝাটি এই সমস্ত হতো। মৌসুমী রাতে ঘুমোতে পারতো না, আমি আগেও বললাম, ওর দুঃস্বপ্ন দেখতো, বিভিন্ন রকমের দুঃস্বপ্ন দেখতো। কখনো দেখতো যে রাহুল খুন হয়ে গেছে, কখনো দেখতো যে রাহুল হয়তো ওর গলা টিপে ধরছে মাঝরাত্রে উঠে। এবারে ও রাহুলকে অ্যান্টি রেখে বা ওকে অ্যান্টাগনিস্ট রাহুলকে দেখিয়ে যে ধরনের স্বপ্ন দেখা যায় মৌসুমীর মধ্যে, সেই সমস্ত স্বপ্নের বিন্যাস হতে শুরু করে আর কি, ঠিক আছে। এবার তো একদিন ওই ওদের বাড়ির উঠোন পরিষ্কার হচ্ছে আর কি, সব বাড়িঘর পরিষ্কার হচ্ছে। হঠাৎ বাড়িঘর পরিষ্কার হওয়ার সময় একদিন ওই রাহুল এবং মৌসুমীর ছাদের তলা থেকে একটা পুটলি পাওয়া যায়, ঠিক আছে, এটা পুটলি পাওয়া যায়, লাল কাপড়ে মোড়া একটা পুটলি। এবার সেই পুটলিতে কি ছিল, পুটলিতে ছিল হচ্ছে দুজনের একসঙ্গে তোলা একটা ছবি, সিঁদুর লেগে থাকা একটা ভাঙা শাখা, কয়েকটা চুল, আর লাল সুতোয় বাঁধা দুটো লেবু। আচ্ছা আচ্ছা, ওই পুটলিটার মধ্যে ছিল। এবারে দেখ, বাড়ির লোকেরা তো স্বাভাবিক প্রচন্ড এটা থেকে তারা তারা মানে পূর্বস্থলী জায়গাটা মোটেও যে আমাদের কলকাতার মতন একদম যে ভীষণ শহুরে অঞ্চল সেটা নয়, খুব সুন্দর একটা মানে আধা গ্রাম আধা শহর, খুব মফস্বলের মতো একটা ব্যাপার। এবং ওখানকার মানুষজন ভীষণ আন্তরিক, ভীষণ ভীষণ সহজ সরল মানুষ ওখানে বসবাস করে। তারা নানা কথা বলতে শুরু করে, এবং সবাই এটা গ্রাম বাংলার ভাষায় এটাকে একটা ওই টোটকা বলে আর কি, জানি, যেটা এই টার্মটাকে ওখানে চলাফেরা করে। কেউ বলছে যে কেউ নিশ্চয়ই টোটকা করেছে, রাহুল মৌসুমী, হ্যাঁ টুকটাক করেছে বেসিক্যালি, হ্যাঁ এই টুকটাক করাটাকে গ্রাম বাংলা ভাষায় টোটকা বলে, ঠিক আছে, হ্যাঁ, যে টোটকা করেছে হয়তো কেউ। তো সেই রাহুল মৌসুমী এসব কেউ কোনো ব্যাপার না, এরকম একটা জিনিস ভাবে হয়তো যে কিছু একটা, হয়তো কোনো কেউ হয়তো ইচ্ছাকৃত কিছু একটা বদমাইশি করেছে। তো রাহুল মানে রাগে সেটা ওই যে তোর যখন জঞ্জাল যখন পরিষ্কার হয়ে দেখবি এক জায়গায় পোড়ায় আর কি, তো ওই সেখানে রাহুল গিয়ে ওই পুটলিটা আগুনে ফেলে দেয়, পুটলিটা আগুনে ফেলে দেয়। এবার এই দিন থেকেই শুরু হয় নানা অদ্ভুত ঘটনা, ঠিক আছে। যেটা শুরু হলো হঠাৎ সেদিন রাত্রে, তখন ওই রাত্রির 2 প্রহর থেকে 3 প্রহরের সময়টায় হঠাৎ বাড়ির কলিং বেল বেজে ওঠে। কলিং বেল বেজে ওঠে, দরজা খুললো, রাহুল গিয়ে বেশি কেউ নেই, ফাঁকা। এরকম বেশ 3-4 দিন হয়েছে পরপর, ঠিক। এবারে এই ঘটনাটা ঘটছে যখনই, তখন বেশি করে যখন রাহুল এবং মৌসুমী দুজনের মধ্যে কাছাকাছি আসার যোগ তৈরি হচ্ছে, কিংবা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে যাবে, ঠিক এই সময় কলিং বেল। ঠিক, আর এই ঘটনাটা ঘটতো ঠিক যখনই ওরা একটু ভালো থাকতো, ঘনিষ্ঠ মুহূর্ত স্পেন্ড করার দিকে যেত, ঠিক এই সময়টা তারা এরকম অবস্থা দেখে রাহুল খুব বিরক্ত হয়ে যায়। এবং ওদের যেহেতু বললাম সম্ভ্রান্ত পরিবার, বাড়ির বাইরে সিসিটিভি লাগানো ছিল। আচ্ছা, সিসিটিভি ফুটেজ চেক করে, খুব অদ্ভুত ব্যাপার, সিসিটিভি ফুটেজ এই প্রথম একটা
ছায়া অবয়ব টাইপের দেখা যায়, যে বাড়ির সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছে। একটা ছায়া অবয়ব দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘন্টা বাজানোর পর, মানে বেল বাজানোর পর, সেটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। হুম ঠিক আছে, এবার ওই অবয়ব যখন মিলিয়ে যায়, রাহুল যখন কলিং বেলটা দেখে কাউকে না দেখে যখন ভিতরে আসে, এবং এই 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 ঘটনাগুলো যখন চলতে থাকে, তার মধ্যেই রাহুল এবং মৌসুমীর মধ্যে এমন সব ঝগড়া শুরু হয়, ঠিক আছে, যার কারণ নিয়ে পরে তাদের, মানে কি বলবো, তারাই হয়তো মানে হাসি পাবে, এরকম একটা ব্যাপার। সেগুলো পরে আরো আসছি বিস্তারিত। এবার মৌসুমী সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখে যে কি আলটিমেট, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে সেটা মহিলা, হুম ঘোমটা ঢাকা টাইপের একটা মহিলা। আর দেখ, সিসিটিভি ফুটেজ যে এই ধরনের এন্টিটিস ক্যাপচার করতে পারে, সেটা আমরা এর আগে, তুইও জানিস, বা আমরা অনেক আগেও অনেক জায়গায় অনেক প্রুফ পেয়েছি। এবার একটা মহিলা এরকম করে, তো তাই তারপরে আরেকদিন, ঠিক তার পরের দিনই আবার কলিং বেল বাজে, সেদিকে মৌসুমী যায় দরজা খুলতে। মৌসুমী দরজাটা খোলে, দেখে কেউ নেই। একটা ছবি পড়ে মাটিতে, একটা ছবি পড়ে, আচ্ছা ছবিতে রাহুল, হুম কিন্তু রাহুলের পাশে মৌসুমী নয়, হুম অন্য একজন দাঁড়িয়ে। এবং ছবির বিপরীত দিকে যে সাদা জায়গাটা, সেখানে একটা লেখা, যা আমার হয়নি তা কারো হবে না। আচ্ছা তো সেই রাতে এই ধরনের ঘটনা ঘটার পর মৌসুমী রাহুলের প্রতি প্রচন্ড সন্দেহ বেড়ে যায়, প্রচন্ড প্রচন্ড সন্দেহ বেড়ে যায়। হুম আবার পরের দিন একই সময় ওই 2 প্রহর থেকে 3 প্রহরে আবার ঘরের কলিং বেল বেজে ওঠে, এবং সেই সময় তারা দুজনে একসাথে দাঁড়িয়ে সিসিটিভি ফুটেজ চেক করে, যে বাইরে একটা ঘোমটা ঢাকা মহিলা থেমে দাঁড়িয়ে আছে। ক্যামেরায় কিন্তু তার মুখটা ঝাপসা। সেদিনকার কেউ তারা দরজা খোলে না, শুধু অবয়বটা দেখেছিল। রাহুল প্রথম থেকেই বললাম খুব মানে ডেসপারেট টাইপের, ওইসব মানে না। তো ও এই ফুটেজটা নিয়ে পরের দিন থানায় যায়। ডিউটি অফিসার তো দেখে হাসে, ধর এটা একটা কি ছায়ার মতন দেখে কি করে বুঝবো, ক্যামেরার গ্লিচ ফিচ হবে, সব কিছু হবে না। তো যখন বেরিয়ে আসছে তখন থানা থেকে, একদম একটা বয়স্ক কনস্টেবল, যে হয়তো প্রায় রিটায়ার করবে এরকম সময় হবে আর কি, তার একটা বয়স্ক কনস্টেবল রাহুলকে আলাদা করে ডাকে। তিনি ডেকে আসতে করে রাহুলকে বলে যে এই ফুটেজটা কাউকে দেখাবেন না। 4 বছর আগে বা কয়েক বছর আগে এরকম ফুটেজ নিয়ে আরো একজন এসেছিল, তারপর সে পরিবারটা গ্রাম ছেড়ে চলে যায়। রাহুল তাকে জিজ্ঞাসা করে যে কেন, কি ব্যাপার? বলছে বলতে পারবো না, এই ধরনের ফুটেজ তো ভালো কাজে তো মানে এরকম আমার সুবিধার মনে হচ্ছে না। তবু আপনি একবার কাজ করুন, আপনি পারলে আপনাদের যেখানে বাড়ি বলছেন তার উত্তরে যে শ্মশান আছে, ওখানে বাবা তো থাকেন, বাবার সাথে আবার একটুখানি আপনি একটু কথাবার্তা বলুন। আচ্ছা এবার সেই দিন রাতে মৌসুমীকে শুধু বললাম না, মৌসুমীর ঘুমের প্রবলেমটা সব থেকে বেশি হচ্ছে, সে কিছুতেই ঘুমোতে পারছে না। হুম হঠাৎ করে মৌসুমীর ফোনে একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আছে, একটা ছবি। হুম ছবিতে একই জিনিস, যে মহিলা দাঁড়িয়ে আছে তার মুখটা খুব একটা বোঝা যাচ্ছে না, বাট এই ছবি সে আগেও দেখেছে। রাহুলের পাশে অন্য একজন মহিলা, তার নিচে লেখা ও তোমাকে সব বলেনি, একটা মেসেজ আসে আর একবার, যে ও তোমাকে সব বলেনি। মৌসুমীর বুক ধরফর করতে লাগলো, সে রাহুলের কিছু বললো না, কিন্তু ওর মনে সন্দেহটা আরো দ্বিগুণ হয়ে গেল। অদ্ভুত ভাবে পরের দিন রাহুল একটা খাম পেল, খামের ভিতরে একটা ছবি, সেখানে মৌসুমী দাঁড়িয়ে আছে, এবং সেম ভাবে মৌসুমীর পাশে একজন অচেনা পুরুষ রয়েছে, তার সঙ্গে হাসছে। হুম আর সেই খামের পেছনে হাতের লেখা দিয়ে লেখা আছে, বিশ্বাস ভাঙতে সময় লাগে না। তো সন্ধ্যার মধ্যে তাদের দুজনের প্রচন্ড ঝগড়া শুরু হয়, দুজনেরই একই কথা, তুমি আমাকে ঠকিয়েছো। কিন্তু আশ্চর্য বিষয়, যখন মৌসুমী রাহুলকে মেসেজটা দেখাতে গেল, হোয়াটসঅ্যাপে যেটা এসেছে, তখন সেটা অলরেডি ডিলিটেড ফর এভরিওয়ান হয়ে গেছে।
আচ্ছা। ছবিটা নেই। আর রাহুলের কাছে যে ফার্মটা ছিল, তার মধ্যে ছবিটা ছিল, তো অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো ছবি নেই, শুধু খালি কাগজ। রাহুল আর মৌসুমী দুজনেই স্তব্ধ। তাহলে কি দেখেছিল তারা? কি দেখেছিল? হুম। সেই মুহূর্তে আমার কলিং বেল বেজে ওঠে, এবং সেটা তখন বিকাল বেলা 5:43 বা 5:45, ওই 5:40-45 বা এরকম সময় করে সময়টা হবে। অন্যদিন তো রাত্রিবেলা বাজে। তো এই প্রথম এই সময় বাজলো। মৌসুমী যায়, দরজা খুলে একটা অদ্ভুত জিনিস পায়, কয়েক টুকরো ভাঙা কাঁচের চুড়ি। কাঁচের ছুরি। আচ্ছা। হ্যাঁ, তো এই সমস্ত ঠিকঠাক লাগে না। রাহুলকে এসে জানায় যে কিছু একটা হচ্ছে। তো রাহুল তার মায়ের সামনে আলোচনা করছিল। তো তার মা তাকে বলে যে তুই আমাদের যে বাবা আছে এখানে, একজন কাপালিক বাবা আছে, তুই তার কাছে যা। নোট করিস, কাপালিক, নট তান্ত্রিক। হুম হুম। ঠিক আছে, তো তুই যা। তখন তো তুই বলছিলিস যে ওখানে দাদাবাবুও বলেছে, তো আজকে রাতেই যা, গিয়ে দেখা কর। সেদিন রাত্রি 10টা দুজনে যায়, মৌসুমী এবং রাহুল। রাতে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, এবং কোথাও কখনো কখনো দূরে শিয়ালের হুক্কা হুয়া, এবং শ্মশানের যে ঘাট, সেই ঘাটে জলের কলতান শোনা যাচ্ছে। এবং তার মধ্যে দিয়ে অদ্ভুত নৈশব্দ পার করে ওরা দুজন শ্মশান ঘাটে আসে। এবং সেখানে আসার পর টর্চ জ্বালিয়ে যে মন্দিরটা আছে ওখানে, শ্মশানকারীর যে মন্দিরটা আছে, সেখানে ও এগিয়ে যেতে যাবে যেখানে বাবা থাকে। তো হঠাৎ একটা গলা ভেসে আসে, তোরা দেরি করে ফেলেছিস। আচ্ছা। তো তখন হঠাৎ দেখছে যে সেই বৃদ্ধ লোক মন্দিরের সিঁড়িতে বসে আছে। বেশ লম্বা দাড়ি, পরনে কালো রঙের কোনো পোশাক, ধুতি টাইপের। হ্যাঁ, সেই রাতেও দেখছে যে রাহুল টর্চের মধ্যে চোখ দুটো অদ্ভুত শান্ত। তো সেই কাপালিক নিজে থেকেই বলছে যে তোরা যে পুটুলিটা পেয়েছিলি সেটা কেউ এমনি এমনি পুঁতে রাখেনি। মৌসুমী খুব ভয় পেয়েছে। মৌসুমী জিজ্ঞাসা করে, কে করেছে বাবা? বলছে সেই করেছে যে তোদের সংসার ভাঙতে চেয়েছিল। রাহুল বিরক্ত হয়ে, রাহুল বলছে কি বলতে চাইছেন বলতো, কেউ এইসব আমাদের ভয় দেখানোর জন্য করেছে নিশ্চয়ই, কে আমার সংসার ভাঙতে চাইবে? তারপর লোকটা একটা কিছু পুরোটা পুঁথি বা একটা খাতা টাইপের বার করে, বিভিন্ন সুতো জড়ানো সেখানে, নানা রকমের কালারের সুতো জড়ানো, লাল, সাদা, হলুদ, এরকম সুতো জড়ানো। একটা হলাদারের চোখটা বন্ধ করে একটা পাতায় হাত রাখলেন। সেই হাত রাখার সঙ্গে সঙ্গে সেই সাদা খাতায় রাহুল মৌসুমী নামটা ফুটে উঠলো। তার নিচে একটা তারিখ, যেদিন তাদের বিয়ে হয়েছিল। হুম। এবার রাহুল বলছে, এটা আমার বিয়ের ডেট আপনি কি করে জানলেন? বলছে তোদের বিয়ের দিনও একজন এখানে এসেছিল। বলছে কে? বলছে একজন মহিলা, তার হাতে তোদের বিয়ের ছবি ছিল। সে শুধু একটাই কথা বলেছিল, ওদের এক হতে দেবো না। তখন মৌসুমী মানে মৌসুমী এবং রাহুল দুজনই রেগে যায় যে তাহলে আপনি তাহলে সেই কাজ করেছেন। বলছে আমি করিনি, আমি ফিরিয়ে দিয়েছিলাম। কারণ রাহুল, তোমার পূর্বপুরুষ থেকে তোমার বাবা, তোমার দাদু, আমি সকলকে চিনি। তোমরা এই গ্রামে বহুদিন আছো, আমিও এই গ্রামে বহুদিন আছি। আমি আলটিমেটলি গ্রামেরই মানুষ, আমি গ্রামটাকে ভালোবাসি। তো গ্রামের কোনো মানুষের ক্ষতি আমি কোনোদিনও করিনি, আমি করবো না। আমাকে কেউ 20 টাকা দিলেও আমি করবো না। তো হঠাৎ না, মানে ওই কথাগুলো বলার সময় হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করে, হুম। এবং কাপালিক বলে রাহুলকে এই পিছনে তাকিও না। কিন্তু রাহুল নিজের অজান্তেই পিছনে তাকিয়ে ফেলে। আচ্ছা। পিছনে তাকিয়ে রাহুল দেখতে পায় দূরে একটা মহিলার অবয়ব দাঁড়িয়ে, মুখটা ঘোমটায় ঢাকা, হাতে একটা মাটির প্রদীপ। মহিলাটা ধীরে ধীরে প্রদীপটা নিচে নামিয়ে রাখে। নিজে নামিয়ে রেখেই সঙ্গে সঙ্গে উবু হয়ে বসে
মহিলাটা প্রদীপটায় ফু দিল, ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই মহিলাটা ওখানে আর নেই, কোনো কিছুই আর নেই, যেন দপ করে অন্ধকার হয়ে গেল সবকিছু। এবং যখন এইটা ঘটলো তখন রাহুলের ফোনে একটা ফোন বাজছে, তখন রাহুলের গলাটা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে। রাহুল ফোনটা ধরে, হ্যালো, কোনের ওপার থেকে একজন লেডি কনস্টেবলের গলা। তিনি বললেন যে আপনি কমপ্লেন করেছিলেন এরকম বিষয় নিয়ে, তো আপনি যদি চান আপনি কালকে থানায় আসুন, আপনাকে বড়বাবু লিখেছে, তো আপনার যা ঘটনা বললেন সেরকম ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আপনাকে কিছু কথা বলতে চাই। তো রাহুল তারপর আর সেদিকে কিছু বললো না। তো যখন চলে যাচ্ছে, পুরো লোকটা একটা গভীর গলায় কথা বলে যে এখন থেকে যা দেখবি সব সত্যি নাও হতে পারে। আচ্ছা আচ্ছা। কেউ যদি তোকে তোর অতীত দেখাতে শুরু করে বিশ্বাস করিস না, কারণ অতীতটা একটা ভ্রম। এবার রাহুলরা বাড়ি আসে, বাড়ি যখন ঢুকছে তখন দেখছে একটা সাদা কালো ছবি রাহুলের বাড়ির দরজার সামনে পড়ে গেছে। রাহুল ছবিটা নিয়ে না তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এই ছবি তো মৌসুমী বলছে এইরকম ছবি আমিও দেখেছি আগে, আমার কাছে আছে এইরকম ছবি। জানি এই তো, এই মুখটাই তো, এই মেয়েটার মুখটাই তো ছিল। রাহুল ফিসফিস করে বলল সে নন্দিতা। মৌসুমী অবাক, নন্দিতাকে? রাহুল কিছুক্ষণ চুপ করে থাকে, বলে যে কলেজে পড়ার সময় আমার এক বন্ধু ছিল, আমাকে ভালোবাসতো, কিন্তু আমি কখনো সম্পর্কে জড়াইনি। তারপর ও শহর থেকে চলে যায়, তারপর আর কোনো যোগাযোগ নেই। এবার স্বাভাবিক দেখ, যতই হোক তার স্ত্রী। এবার রাহুল তখন বলে যে আমি তো কিছুই বুঝতে পারছি না, তাহলে কি নন্দিতা সবকিছু করেছে? তখন মৌসুমী বলছে আমি জানি না, আমি কালই যাবো মেয়ের বাড়ি, ঠিক আছে, তুমি যদি না নিয়ে যাও আমি তোমার সঙ্গে সংসার করবো না, আমি বাবার বাড়ি চলে যাবো, আমি থাকবো না তোমার সঙ্গে। তো পরের দিন সকালে রাহুল আর মৌসুমী ঠিকানায় পৌঁছায়। রাহুল বাড়ি জানতো কলেজ লাইফ থেকেই, একটা ছোট বাড়ি। দরজা খুললেন একজন অচেনা বৃদ্ধা। রাহুল জিজ্ঞাসা করলো আপনি কি এখানে কি নদীতে থাকেন? তখন বৃদ্ধার চোখ যেন হালকা ভিজে উঠলো। তিনি ধীরে ধীরে বললেন তুমি অনেক দেরি করে ফেলেছো বাবু, নদীটা 3 বছর আগেই মারা গেছে। কি বলছো? রাহুল আর মৌসুমী একে অপরের দিকে তাকিয়ে স্টান্ট। তাহলে গত রাতে তারা ছবি যে পেলো সেখানে নন্দিতার ছবি, রাহুলের ছবি, পুরোনো ছবি, তাহলে এই ছবি তো পাওয়ার কথা নয়, কারণ কি করে পেলো? তার বৃদ্ধা তাদেরকে নিয়ে যায় আলমারি থেকে একটা পুরোনো ডায়েরি বার করে দেয় রাহুলকে, যে বলে যে মৃত্যুর আগে নন্দিতা আমাকে দিয়েছিল এটা, আর বলেছিল যদি কখনো রাহুল আসে তাকে যেন এটা দেওয়া হয়। ডায়েরির প্রথম পাতাতেই লেখা ছিল রাহুল আমি তোমার সংসার ভাঙতে চাই না, কিন্তু সাবধান, এমন অনেক তোমার বিশ্বস্ত মানুষ আছে যারা তোমার ভালো চায় না। রাহুলের হাত কাঁপতে শুরু করে তখন। যদি নন্দিতা নির্দোষ হয়, এবার ততক্ষণ ভাবছিল যে নন্দিতা করেছে এগুলো, যেহেতু একটা সম্পর্কের একটা ইয়ে ছিল, রাহুলের প্রতি একটা চাওয়া ছিল তার। কিন্তু নন্দিতা যদি নির্দোষ হয় তাহলে সেই পুটলি, সেই ছবি, সেই চিঠি সব করেছে তাকে। এবং ঠিক তখনই ডায়েরির মধ্যে থেকে ওই অরিজিনাল একটা ছবি, যে ছবিতে রাহুল নন্দিতা ছিল, সেই ছবিটা বেরিয়ে আসে। এবার ওরা বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে যাওয়ার পরে রাহুল খুব আপসেট হয়ে থাকে, যে ভাবছে যে এটা কি হচ্ছে এবং কেন হচ্ছে। এবার সেই দিন রাত্রির থেকে না অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। কিরকম ঘটনা? যে ওদের বাড়ির ছাদে যেন কেউ ভারী ভারী কিছু চাই ফেলেছে, যেন মনে হচ্ছে দুম দাম আওয়াজ। এবং পাশে রান্নাঘরের টিনের যে অংশটা আছে, সেই টিনের অংশে যেন কেউ মানে ভারী ভারী বস্তা বস্তা পাথর ফেলে দিচ্ছে। সারা রাত ছাদের উপর দিয়ে কেউ দৌড়ে বেড়াচ্ছে। এবার এই ধরনের ঘটনা ঘটা শুরু হয়েছে সবে। কিংবা ধর রান্না করে রাখা হয়েছে, মাংসের বাটি রাখা আছে,
রান্নাঘরে গিয়ে দেখছে সেই মাংসের বাটি উল্টানো এবং সেই মাংসগুলোকে কেউ খুবলে ছিঁড়ে খেয়েছে। এবং একটা খুব বাজে ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে নন্দিতার সেই সময় ঋতুকালীন যে মানে যেটা যদি বলি পিরিয়ডস হয়েছিল আর কি, ঠিক আছে। এবার দেখ, সবাই এখনকার আধুনিক যুগ, বর্তমান যুগে কেউ এমন তো হবে না যে কারোর পিরিয়ডস হয়েছে, নতুন বাড়ির বউ সে প্যাড ইউজ করবে না, সেটা তো কখনোই সম্ভব হবে না। তো একদিন এত অপ্রস্তুত একটা ঘটনা ঘটে এবং নন্দিতা বলছে, আমাদের মৌসুমী আর রাহুল, এরা আস্তে আস্তে এক ঘরে হতে শুরু করে দেয়। কিরকম না, মৌসুমীর সাথে একটা ঘটনা ঘটলো, যেটা যে যখন মৌসুমী স্নান সেরে ছাদে কাপড় জামা শুকোতে দিয়ে নিচে নেমে নিচের রকে, ওদের যে বাড়ির সামনে যে রকটা রয়েছে আর কি, সেই রকে কিছু জিনিসপত্র মেলছে। এবং যখন মেলছে তখন দেখছে যে দূর থেকে কয়েকজন লোক তার দিকে তাকিয়ে আছে, বাড়ির বাইরের লোকেরা। এবং বাড়ির ভিতরে যখন সে ঢুকছে তখন তো তার শাশুড়ি, ও মা গো এ কি অনাসৃষ্টি গো বলে চিৎকার করে ওঠে আর কি। তখন ওদের কিছু বুঝতে পারে না, তখন সে তার পায়ের দিকে তাকিয়ে দেখছে তার পা রক্তে ভিজে যাচ্ছে। আচ্ছা। আর স্পষ্ট মনে আছে যে সে কিন্তু যেটুকু করণীয় পিরিয়ডস হলে বা ঋতুস্রাব হলে সেই প্রিকশন কিন্তু সে ইউজ করেছিল। মানে এটা কিভাবে সম্ভব? তো আমাদের মৌসুমী পুরো পাগলের মতন হয়েছে। এইরকম এটা তো একটা চরম, মানে একটা অপ্রস্তুতের ব্যাপার। একটা বাড়ির বউয়ের ক্ষেত্রে আমার মনে হয় না যে এর থেকে বড় লজ্জার এবং অপ্রস্তুতের কিছু হতে পারে পূর্বস্থলীর মতো জায়গায়। তো ও প্রচন্ড ভয় পেয়ে যায় এবং প্রচুর জ্বর আসে সেই রাত থেকে, প্রচুর জ্বর আসে। যে খুব ভুল ভাল বকছে, খুব ভুল ভাল কথা থাকছে। এবার রাহুল ভাবে যে হয়তো সত্যি কিছু, মানে ওর নিজের ভুল, নিজে হয়তো খুব রুড বিহেভ করে ফেলেছে। তো পরের দিন সকালবেলা রাহুল আর মৌসুমী যখন ওরা আর কি একই জায়গায় শুয়ে আছে, তো রাহুল চেষ্টা করে মৌসুমীর সঙ্গে ইন্টিমেট হওয়ার। এবং একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব সুন্দর সুখপূর্ণ কথাবার্তা চলে এবং তারপর তারা একে অপরের কাছে আসে। মৌসুমী রাহুলের মানে উপর উঠে বসে এবং আদরের ভঙ্গিতে আর কি, এবং সেখানে দাঁড়িয়ে মানে তারা ইন্টারকোর্স করতে যাবে এমন সময় বাইরে কলিং বেল বেজে ওঠে, বাড়ির কলিং বেলটা আবার বেজে ওঠে। রাহুলের তো গেছে সেটা মাথা গরম হয়ে, সকালবেলা তখন একটু বেলা হয়ে গেছে আর কি, সেদিকে ছুটি ছিল, রবিবারের ছুটি ছিল। তো সকালবেলা ওই 10টা সাড়ে 10টা বেজে গেছে। তখন সে ভাবে এখন কলিং বেল বেজে বাড়িতে নিশ্চয়ই করে খুলে দেবে, কিন্তু না, কেউ খুলছে না। আবার দুবার কলিং বেলটা বাজে। কলিং বেল যখন বাজে তখন দরজাটা খুলেই দেখছি যে বাইরে মৌসুমী দাঁড়িয়ে এবং তার সঙ্গে রাহুলের মা দাঁড়িয়ে। মৌসুমী যদি বাইরে থাকে তাহলে ভেতরে গেছিল। আচ্ছা। ও সঙ্গে সঙ্গে ওর হাত পা ঠান্ডা হয়েছে। মৌসুমীকে জিজ্ঞাসা করে যে কি গো, তুমি এখানে? আমার তো শরীরটা খুব খারাপ লাগছিল বলে আমি তোমাকে ডাকিনি। মা বললো যে একটা ডাক্তার নাকি আজকের দিনে বসে, খুব ভালো ওষুধ দেয় হোমিওপ্যাথির। তোমাকে মা বললো যে বাবুকে ডাকতে হবে না, তুই আমার সঙ্গে চ বলে মা নিয়ে চলে গেল। রাহুল যে শুধু অসম্ভব, হতেই পারে না বলে ঘরের দিকে ছুটে গেল। ঘরে গিয়ে দেখছে যে ঘরে কেউ নেই, ঘর ফাঁকা, কিন্তু বিছানাপত্র কিন্তু খাটা। যেভাবে খেটে গেছিল বিছানা ঠিক সেরকমই খাটা, কিন্তু ঘরটা পুরো ফাঁকা। প্রচন্ড ভয় পেয়ে যায় রাহুল এবার, প্রচন্ড। এবং সে মৌসুমীকে সবকিছু বলে, খোলাখুলি বলে যে এরকম এরকম অসহায় ঘটেছে। মৌসুমী বলছে এটা কি করে হয়, নিশ্চয়ই কোনো মানে তোমার ভুল ধারণা, যার জন্য এগুলো হচ্ছে। তুমি একটু ওভার থিঙ্ক করছো, তুমি বেশি ভেবো না। তুমি একটা কাজ করো, তুমি দাঁড়াও, আমি দেখছি, একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়।
এবার ওরা সেই তারপরে ওদের ঠিক হয় যে ওরা একটা মানে বাড়িতে সবাই মিলে ঠিক করে যে কাউকে গিয়ে কাউকে দেখাবে, ঠিক আছে, ও তান্ত্রিক কাউকে দেখাবে। এবার কে আর কি চেষ্টা করবে যে তাতে প্রতিকার পাওয়া যায়, কারণ বাড়িতে খুব উপদ্রব বেড়ে যাচ্ছিল আস্তে আস্তে। এবং শুধু শুধু তাই না, যে এবং রাহুলের মায়ের শরীর খারাপ শুরু হয়ে যায়। তারপরে খুব অদ্ভুত ঘটনা করতে থাকে, বাড়ির বিভিন্ন জায়গায় থোকা থোকা চুল পাওয়া যায়, গোছা গোছা চুল পাওয়া যায় বেশ কয়েক জায়গায়। এবং শুধু চুল না, বাড়ির মধ্যে না যখন কেউ ঘর ঝাড় দিত, মেটে সিঁদুর পেত, মেটে সিঁদুর। আচ্ছা আচ্ছা। মেটে সিঁদুর পেত, চুলের থোকা পেত, ঠিক আছে, কোনো লাল কাপড় পেত, মানে সেই লাল কাপড়টা যেন কোনো ব্লাডে ভেজা, ঠিক আছে, সব কাইন্ড অফ ব্লাডে ভেজা লাল কাপড়ের ইয়ে পেত বিভিন্ন জায়গা থেকে, যারা গাড়ির কাজের লোক, এগুলোর মানে রোজের দিন বেড়ে যেতে থাকলো। তো তারা না থাকতে পারে, তারা আবার একটা ভালো তান্ত্রিকের কাছে যায় কথা বলার জন্য, এবং সমস্ত কিছু তাদের খুলে বলে, এবং তান্ত্রিক বলে ঠিক আছে আমাকে দেখতে হবে কি হয়েছে। তো ওই 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 তান্ত্রিক ভদ্রলোক উনি তখন অ্যানালাইসিস করে সবকিছু করে ওদেরকে জানান যে ওনাদের ওপর, ওনাদের বাস্তুর ওপর মানে প্রেত চালনা করা হয়েছে, এবং এদের দুজনের মানে যে আমাদের মৌসুমী এবং রাহুল, এদের দুজনের সম্পর্ক ভাঙানোর জন্য এদের দুজনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে সম্পর্ক শেষ করে দেওয়ার যে মানে তোর কোন একটা ক্রিয়া এরকম করা হয়েছে, যার জন্য এদের মধ্যে এত এত দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, ভালো কিছু করতে গেলেও খারাপ হয়ে যাচ্ছে। তো বাস্তুতে এরকম ঘটনা মানে যে প্রেচার যে করেছে, এবং উনি বলেছেন যে নির্দিষ্ট পরিবারের কারোর ওপর আর আগামী কয়েকদিনের মধ্যেই সেই প্রেতটা ভর করে নেবে আর কি। আচ্ছা। এবং প্রচন্ড তার আগেই তাদেরকে যজ্ঞে বসতে হবে, যজ্ঞে বসে সব ইয়ে করতে হবে। ঠিক কথা, এই কথাগুলো যখন বলছে তখন না মানে ওইখানেই ওই অনস্পট মৌসুমীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে দেয়, এবং মৌসুমী বাড়িতে এসে খুব উইয়ার্ড বিহেভ ব্যবহার শুরু করে। কিরকম হয় ঘটনাটা, ও বাড়িতে আসে, হ্যাঁ বাড়িতে এসে স্নান টান করেছে, এলো চুলে এসেই ঘর গোছাচ্ছে। তো রাহুলের মা বলে বৌমা একটু চা করো তো, বৌমা সাড়া দেয় না। রাহুল বলে বৌমা একটু চা করো না, বৌমা সাড়া দেয় না। তারপরে এমন ভাবে ঘুরে তাকিয়েছিল 3বার ডাকার 4বার ডাকার পর, মানে সেই তাকানোটা একটা ভয়ঙ্কর তাকানো, যে ওইরকম ভাবে কোনো মানুষ তাকিয়ে থাকতে পারে, হতেই পারে না। বলতে যায় হঠাৎ করে মৌসুমী ব্যবহার, খাবার জায়গায় ভাত দিয়েছে, ডাল দিয়েছে, তরকারি দিয়েছে, কিন্তু না, মৌসুমী অন টেবিল, খাবার টেবিলের জায়গায় হঠাৎ করে 2 হাতে মাছ ধরে সেই মাছটাকে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। আচ্ছা। আর মানে সেই খাওয়াটা খুব অদ্ভুত, 2 হাতে ধরে হাতের চেটোময় মাখামাখি ভাত ফাত করে ছড়িয়ে ছিটিয়ে মাছটাই খেতে থাকে। এবং তারপরে হঠাৎ বলে যে মাংস খাবো, তো ফ্রিজের মধ্যে ছিল সেই মাংস রান্না করে দেওয়া হয়, এবং সে হাড়টার যে কামড় তার প্রতি, হাড়ের প্রতি সেটা বিক্ষিপ্ত, মানে কোথাও এতটা মাংস তুলে আনছে, কোথা থেকে একটু মাংস তুলে আনছে, কিছু বললেই হাসছে ব্যাস। রাহুল তো এসব মানে না, কিন্তু তাও এখন ও আস্তে আস্তে গুলো বিশ্বাস করা শুরু করেছে। এবার সঙ্গে সঙ্গে প্রেতটাকে ছাড়ানোর জন্য, মানে যে প্রেতে ছাড়ানো হয়েছে, ওকে যে প্রেতে প্রসেস করে নিয়েছে, সেটা ছাড়ানোর জন্য আমার বাবাকে ফোন করে, এবং ওই দিকটি সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ পরেই ওই বাবাটি আসে, এবং প্রেতটাকে প্রেতে মানে মানে ছাড়ানোর জন্য যে এক্সারসাইজ করা হয় সেই পদ্ধতি অনুযায়ী করতে থাকে। তো প্রেতটা ছাড়লে এটা জানা যায় যে মৌসুমীর কাছের কোনো লোক এই এই ক্রিয়াটি করেছে বা এই চালানটি করেছে। হ্যাঁ, তাদের মধ্যে প্রেত চালান করে এবং সব করেছে, এবং সম্পর্ক যাতে ভেঙে যায় সেই রকম ধরনের কিছু ক্রিয়া করেছে। কাছের লোক কে কাছের লোক হবে, কি করে বুঝবে যে কে কাছের লোক? এবং এই যে নন্দিতার যে আত্মা, সেই আত্মাকেও সেই ধরতে চেয়েছিল, আর ভাবছে যে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে ভাবছে। হঠাৎ যখন রাহুল বসে সব ভাবছে, তখন মানে তার যে ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালে যেন খসখস করে আওয়াজ হয়,
খসখস করে আওয়াজটা যখন হচ্ছে তখন ওই 2-3 সেকেন্ড মানে ওর তাকাতে পারছে না। আর যখন খসখস করে আওয়াজ যখন তাকাচ্ছে তখন দেখছি দেওয়ালে লেখা আছে হচ্ছে নাম মালতী। মালতী হচ্ছে কি এখানে? মালতী হচ্ছে আমাদের মৌসুমীর মামার মেয়ে। আচ্ছা। মৌসুমীর মামাতো বোন হচ্ছে মালতী, মানে যার থ্রু দিয়ে রাহুলের সাথে আমাদের মৌসুমীর আলাপ, এবং তারপরে পরবর্তীকালে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় তারা। মালতী বলছে যখন এই সমস্ত কাজ করেছে তো বিশ্বাস হচ্ছে না কোনো, ঠিক আছে? তো স্টিল মানে মালতীর কি এমন উদ্দেশ্য থাকবে? এবার তখন এই সমস্ত কাটান ফাটান হয়ে যায়, তখন মালতীর কাছে মালতীকে ডেকে পাঠায় বাড়ির লোক সবাই, এবং মালতী খুব নৃশংস এবং হিংস্রভাবে স্বীকার করে যে ও এই যে রাহুলকে ও ভালোবাসতো, এবং মৌসুমী আসার পরে রাহুল ওর থেকে দূরে সরে যায়, এবং সেই প্রতিহিংসা নেয়ার জন্য ও মালতী এর ওপর মানে এদের ওপর বিচ্ছেদ ক্রিয়া করে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ওই যেটা হয় আর কি, বিদ্বেষণ তোদের ভাষায় যেটা, তন্ত্রের ভাষায় যেটা বলে, যে যেটা করলে আর কি একে অপরের প্রতি কোনো হারিয়ে থাকে না। কিন্তু ও প্রেত চালান কিন্তু করে না, এটা অস্বীকার করেছে, বলছে আমি এটা করিনি, কখনোই করিনি। এবং যখন বলে চলে যায় তখন এই যেহেতু মৌসুমীর আর কিছু হয় না, এবং বলে ও মানে ওর সঙ্গে প্রচন্ড অশান্তি ঝগড়া হয়, এবং ও সে সবসময় এটা বলেছে আমি 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 যেটা করেছি বেশ করেছি বলে ও চলে যায়। কিন্তু এই যে প্রেতের যে সিকোয়েন্সটা সেটা তখন কয়েকদিন জন্য বন্ধ হয়ে যায়, তখন আর কোনো কিছু ঘটে না ভাই, ঠিক আছে? আর আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে যায়, মালতীদের সঙ্গে সম্পর্ক উঠে যায়, তাদের সঙ্গে সম্পর্ক আর কেউ রাখে না বাড়ির। এবং যেহেতু বোন হয় তাই মানে মৌসুমীও প্রায় ক্ষমাই করে দিয়েছে আর কি, মৌসুমী আর কোনো রকমের কোনো কিছু ইয়ে করে না। এবার যেটা হয়, হঠাৎ প্রায় 6-7 মাস পর একদিন হঠাৎ মৌসুমী যখন বাড়ি ফিরছে ওর মনে হচ্ছে যে ওর পিছনে কেউ হাঁটছে, ও যখন বাড়ি ফিরছে ওর পিছনে কেউ হাঁটছে, সব সব করে আওয়াজ হচ্ছে, ও হাঁটছে, বাড়ি মানে বেরিয়েছিল একটুখানি, সেই সময় বাড়ি ফেরার সময় কেউ ওকে পিছু দিয়েছে যাবে, কিন্তু পিছন ফিরে তাকালে ওর মন বলছে যে সত্যি ওকে কিছু একটা হয়তো আবার অ্যাটাক করবে। ও আর কোনো কিছু না করে চুপচাপ বাড়ির মধ্যে ঢুকে চলে যায়। এবং সেদিন সব থেকে যেটা জিনিস ঘটে, বাড়িতে সন্ধে দেওয়ার সময় ঠাকুরের কাছে যে প্রদীপ যে চালিয়ে রাখা হয় সেই সব প্রদীপ নিভে যায় ভাই। আচ্ছা আচ্ছা। সে প্রদীপ আর জ্বলে না। এবং যেটা হয় সেটা হচ্ছে যে ওই বাড়ির মধ্যে অদ্ভুত কিছু জিনিসপত্র হওয়া শুরু হয়, যেটা হচ্ছে যে প্রত্যেকদিন সকালে বাড়ির দরজার সামনে একটা করে মরা প্রাণীর লাশ পাওয়া যেত। সেটা আইদার কোনো মরা কুকুর, কিংবা কোনো মরা বিড়াল, কিংবা কোনো মরা মুরগি, ঠিক আছে? তার কিছুটা খোবলানো লাশ পাওয়া যেত, এবং অবশ্যই গলা থেকে মুন্ডটা থাকতো আলাদা। কখনো মানে বাড়ির লোক প্রথম দিন তো ভাই দেখে প্রচন্ড মানে বমি করে ফেলার মতো অবস্থা, কিন্তু এটা যখন অনেকদিন ধরে এরকম হচ্ছে তো তারা সত্যি প্রচন্ড ভয় পেয়ে যায়। এবার শুধু তাই না, যে বাড়িতে যে এরকম হচ্ছে এটা না, তো রান্না হচ্ছে, রান্নার বাটি কেউ যেন উল্টে দিয়েছে। প্রতিদিন সকালে উঠে দেখছে ডাস্টবিন যেটা, সেই ডাস্টবিনটা যেন কেউ খুবলে খেয়েছে। তো এর মধ্যেই একটা ঘটনা ঘটে, রাহুলের মা তার মানে মাঝরাত্রে আর কি ওয়াশরুম যাওয়ার একটা টেন্ডেন্সিস রয়েছে, তো উনি উঠেছেন, যে বাইরে দেখছে খুব খসখস 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 করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? প্লাস্টিক, তারপর পলিথিন, কাগজ, এই সময় খুব আওয়াজ হচ্ছে, এবং সাথে একটা খুব বিশ্রী কচকচ কর্মর এরকম শব্দ পাচ্ছে ওর মা। মানে ওর মা যে রুমটা থাকে সেই রুমটা থেকে পেরিয়ে মানে রান্নাঘর পেরিয়ে ওয়াশরুম যেতে হয়। এবার ওর মা বলছে মানে ওর আমাকে মানে একবার বলেছে যে স্পষ্ট দেখেছে এরকম যে
যখন ওর মানে আমাদের যে ডাইনিংটা আছে ওখানটা যখন ছেলে যখন ওয়াশরুমের দিকে এগোচ্ছে, হঠাৎ তার অজান্তেই চোখ চলে যায় রান্নাঘরের দিকে এবং দেখে যে কেউ একজন উবু হয়ে বসে, হ্যাঁ, কোন এক মহিলা উবু হয়ে বসে যে ময়লার যে ডাস্টবিন হয় সেই ময়লার ডাস্টবিন থেকে বেছে বেছে ময়লাগুলোকে খাচ্ছে। তো ওটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং চিৎকার করে ওখানেই শেষলেস হয়ে যায়। তো পরের দিন মা আর কিছু মানে শোনে না এবং সঙ্গে সঙ্গে ডিসিশন নেয় যে মানে মানে বাড়িতে কোনো ভালো আর একটা কোনো তান্ত্রিক থেকে বাড়িতে পুজো পার্বণ করাবেন। তো তার আগে উনি ঠিক করে যে মৌসুমীকে আর একবার দেখিয়ে নেওয়া উচিত যে আদৌ মানে ওর মধ্যে কিছু রয়েছে কিনা। তো আর একটা অন্য একটা জায়গায় সন্ধান পায়, তো সেখানে নিয়ে যায়। তো সেখানে যখন ঢুকছে মানে পথে যখন যাচ্ছে, যাওয়ার পথে মৌসুমী অলরেডি 2 থেকে 3 বার বমি করেছে এবং বমির রং পুরো ওই পিত্তি 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 পড়ে গেলে যখন বমির রং হয়ে যায় সেরকম পুরো পিত্ত করার পুরো সবুজ সবুজ টাইপের এরকম বমি বেরোচ্ছে গলা থেকে। তো ওখানে নেমে ওই স্পটে ওখানে গিয়ে নেমে যখন বাবার ওখানে ঢোকানো হচ্ছে তখন সে মানে কিছুতেই ঢুকতে চাইবে না এরকম, মানে তখন তো অবাক হয়ে যায় না, বলছে মৌসুমী কিন্তু ছাড়ানো হয়েছিল, তাহলে ওকে তাহলে এতদিন কি হলো। কেসটা হচ্ছে যেখানে কিছু সেখানে ঠিকঠাক হবে এক্সিকিউশনটা হয়নি, শুধুমাত্র ওই নামটা জানা গিয়েছিল বাট কোনো কাজ হয়নি। এবার যখন ওখানে নিয়ে যায় তো ওই তান্ত্রিক তাকে নিয়ে গিয়ে একটা ওদের সবাই একটা রুমের মধ্যে নিয়ে যায় এবং বলে যে এখানে ওর প্রতি যে সব থেকে দুর্বল সে সে চলে যাও, বাইরে চলে যাও, ঠিক আছে, এবং যে যে সহ্য করতে হবে সে সামনে থাকো। তো যাই হোক, তো বাবা বাইরে চলে যায় এবং আমার বাড়ির লোক সেই দিকে গিয়েছিল সবাই। আর ওকে যখন মানে শুইয়ে দিয়ে যখন কার্যক্রম শুরু করে, মানে আস্তে আস্তে ভাই ওই ছোপড়া দিয়ে নাকে মারা থেকে শুরু করে মানে মানে চাপড়ানো টাপড়ানো থেকে শুরু করে সবকিছু এগুলো করে। এবং ওকে যখন বলছে যে তুই যাবি কিনা বল, তুই কে, আলটিমেটলি কে, তোকে কে পাঠিয়েছে, তখন বলছে ওকে কেউ পাঠায়নি, ও নিজে থেকে এসেছে। কি নিজে থেকে এসেছে না, মৌসুমী একদিন পাস করছিল, ও যেখানে থাকে সেই পথে বলছে ও আমার রাস্তায় এসেছে তাই ওকে আমি ধরেছি। সেই পথে ও সন্ধ্যাবেলা একদিন কাঁচা মাংস নিয়ে ফিরেছে এবং ওই মাংসের গন্ধের পিছু পিছুই ওই আত্মাটি, ওই মহিলা আত্মাটি ওর পিছু নিয়ে নিয়েছে। এবং নেওয়ার পর যেটা হয়, ওকে যে কেউ চালান করেছে সেটা নয়, ও চেয়েছিল যে ওদের মানে ওই আত্মাটিও চেয়েছিল, যেহেতু মৌসুমী ওর পথে এসেছে, তো ওই আত্মাটি চেয়েছিল যে আমাদের রাহুল এবং মৌসুমীর অতীতের ঘটনাগুলো চোখের সামনে তুলে ধরে তাদের সম্পর্কটাকে নষ্ট করে দেবে। তখন ওর বলছে তখন তো আমার সুবিধা হতো, আমি দুজনকে একসাথে নিয়ে চলে যেতে পারতাম। তখন বলছে তুই যাবি কিনা বল। যখন বলবো যে, তখন বলছে যে হ্যাঁ, অনেক অনেক সহ্য কিছু করার পরে বলছে হ্যাঁ যাবো। তখন উনি বলে যে ঠিক আছে, যখন যাবে তারা প্রমাণ দিয়ে যাস, কোনো কিছু ভেঙে দিয়ে যাস। এবং যখন যাচ্ছে তখন হঠাৎ কোথাও কিছু নেই, ওর যে রাহুলের যে ঘরে ছিল সেই ঘরের 2টো কাঁচের জানলা ঝরঝর করে ভেঙে পড়ে গেল। আচ্ছা, তুই যে বলেছিস যখন যাস কিছু ভেঙে দিয়ে যাস, ব্যাস তারপরে আর কোনো কিছু ঘটেনি অ্যাজ সাচ, বাট সম্পর্ক অনেক নষ্ট হয়ে যায়, অনেক সম্পর্কের ক্ষেত্রে এর এফেক্ট আসে, অনেক সম্পর্কের ক্ষেত্রে ভেঙে যায় বা তলিয়ে যায়। বাট এই ঘটনাটা আমার কাছে আমার মনে হয় যে এমন একটা ঘটনা আমি শুনেছিলাম যেটার মধ্যে সত্যি কোনো অতিলৌকিক বিষয় রক্ত খাচ্ছে বা দাঁত কিছু তেড়ে আসছে এমন না হলেও খুব বাস্তবের একটা ঘটনা আমার মনে হয়েছে। কারণ আমাদের ভারতবর্ষে এই ধরনের নির্যাতন বা নারী নির্যাতনের শিকার কিন্তু অনেক মানুষ। এখন এখন পুরুষ নির্যাতনও যেমন হয়, সেরকম নারী নির্যাতন হয় না এটা তো বলা যাবে না, সেইটা একটাও রয়েছে। তো এই 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 যে এই এই- এই যে বিদেহী আত্মাগুলো এরা তখন কোথায় যাবে, এদের জায়গা কোথায় হবে। তখন এই এই মহিলাই আবার একে তখন প্রজেস করে করে এর এখানে এসে গুপ্তভাবে প্রকাশ না করে থাকতো, কিন্তু ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পর থেকে ওর সব লক্ষণগুলো মানে লুপ্ত থেকে প্রকট হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আজকের ঘটনা। এবং এখানে আমরা যেটা দেখলাম যে একদিক থেকে কালাজাদু করে সম্পর্ক ভাঙিয়ে দেওয়ার চেষ্টা
চেষ্টা, এবং নিজের ভুলে কোনো প্রেতকে ডেকে এনে মহিলা নিজের জীবনটাই প্রায় জলাঞ্জলি দিয়ে বসেছিলেন আর কি। এখন ওনারা সবাই খুব ভালো আছেন, প্রত্যেকটা পরিবার খুব ভালো আছে, কাজ হয়েছে, বাস্তুতে যখন যোগ্য হয় বা যখন ইয়ে হয় তখন কাজ হয়। এখন ওনারা সত্যি সবাই খুব ভালো আছেন, কারোর কোনো রকমের কোনো অসুবিধা নেই, এবং মৌসুমী এখন এক সন্তানের মাও। এটা জেনে খুব ভালো লাগছে। এবং ওদের মধ্যে কোনো রকমের আর কোনো ভুল বোঝাবুঝি হয় না, তারা সকলেই খুব মানে সুখে শান্তিতে ঘর করছে। এবং এখন ওর যে ওই মামাতো বোন ছিল মালতী, তাকেও তারা ক্ষমা টমা করে দেয়, এবং পরবর্তীকালে সেই মালতীও এসে অনুতপ্ত হয় যে এই ক্রিয়া করতে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু তারপরে আর মানে ওকে ওর নাম না জানলে হয়তো এটা হতো না, যে ক্রিয়াটা ও করেনি আলটিমেটলি, যে প্রেত চালার ক্রিয়াটা, সেটা প্রেত নিজে থেকেই ওর প্রতি মানে রাগ এবং ক্ষোভ থেকে ওকে ধরে। তো ব্যাস এই ছিল ঘটনা আজকে আর কি। থ্যাংক ইউ ইভান ঘটনাটা শেয়ার করার জন্য। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনারাও যদি আমার সাথে এরকমই কোনো ঘোষলি কল রেকর্ডিং করতে চান, আপনার লাইফের নিজস্ব হরর এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে